আপনাদের কেরানির মতো, দারোয়ানের মতো মনে হয় যে এই যা তো তুই একটা বিড়ি সিগারেট নিয়ে একটা পান নিয়ে, ঠিক ব্যাপারটা ওরকম। আপনাদেরকে দোকানে পাঠাচ্ছে, এই করছে সেই করছে। দেখেন, আপনাদের এই ডিগনিটির অভাব এত 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 প্রকট যে আপনাদের বাহিনীতে এত বড় গণহত্যা হয়ে গেল, আপনাদের কলিগকে খুন করলো, পেটালো, ঘরে গিয়ে ঘর পুড়িয়ে দিল, তাদের স্ত্রী সন্তানকে ঘর ছাড়া করলো, দেশ ছাড়া করলো, পুরো বাহিনীকে ব্যাসাকার করলো। বলেন তো, আপনাদের ভেতরে কোনো বোধ এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত কোনো পুলিশ অফিসারদের কোনো সম্মেলন দেখেছি, কোনো কর্মবিরতি দেখেছি যে আমরা এই সার্ভিস করব না যদি আমাদের উপরে হওয়া গণহত্যার বিচার না হয়? আপনাদেরকে শুধু গণহত্যা না, আপনাদেরকে রাস্তাতে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আপনাদেরকে পিটিয়েছে, জামা কাপড় খুলে নিয়েছে এবং পিটিয়ে খুন করে আপনাদেরকে ওভারব্রিজে ঝুলিয়েছে। কি করতে পেরেছেন আপনারা? আপনারা বহাল তবিয়তে এখনো মানুষকে পেটাচ্ছেন, বহাল তবিয়তে এখনো আপনারা অজ্ঞাতনামার নামে ঘুষ খাচ্ছেন, টাকা খাচ্ছেন। আপনাদেরকে এমন একটা বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে যে আপনাদের মান, অপমান বোধ, ডিগনিটি, আত্মমর্যাদা কিচ্ছু নাই। আপনাদের যে আইজিপি, সে একটিবারের জন্য আপনাদের কলিগদের উপর হওয়া গণহত্যার বিচার চেয়েছে। আমি শুনেছি সে নাকি জেনারেল ওয়াকারের এক ধরনের কেরানির মতো কাজ করেছিল একসময়। চাঁপাইনবাবগঞ্জে সম্ভবত ওয়াকারের কোন একটা জমি আছে, সেটা দেখাশোনা করতো আপনাদের এই আইজিপি ময়নুল, এই কারণে সে আইজিপি হয়েছে। আমি শুনেছি এই কথাটা, এখনো তথ্যসূত্র নিশ্চিত না, কিন্তু কথা হচ্ছে ও তো আসলে একটা কেরানি। ও দেখে দিচ্ছেন না, কদিন আগে বলেছে যে ছাত্রলীগ নিষিদ্ধ দল, তাকে এখানে কোন ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না। একটা পুলিশের আইজিপি এই ভাষাতে কথা বলে? আচ্ছা, আপনাদের ভেতরে ডিভাইডেশন থাকতে পারে, কেউ হয়তো বা আওয়ামী লীগ সমর্থিত হতে পারেন, বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, যেটা সেনাবাহিনীর মধ্যেও আছে, এখন এটা খুবই প্রকট। কিন্তু ব্যাপারটা তো দলের না, ব্যাপারটা হচ্ছে পোশাকের, ব্যাপারটা হচ্ছে র্যাঙ্কের। আপনি যে পোশাকটা পরেন, অর্থাৎ আপনার সারাটা সময় আমি যাকে সবচেয়ে কাছে পেয়েছি, বা বাংলাদেশের মানুষ যাদেরকে, খারাপ হোক ভালো হোক, পুলিশ। কিন্তু এই যে আপনাদেরকে একটা রাস্তার বস্তির ছেলে হিসেবে ট্রিট করা হয়, মনে হয় যে আপনারা একটা তুচ্ছ, অপাংতেও, আপনারা কিচ্ছু না, নাথিং। আপনারা যেন একেবারে মা বাবা ছাড়া এতিম একটা সংগঠন, একটা বাহিনী। আপনাদেরকে এই যে আপনাদের এসআই এই সোহেল ছেলেটাকে এইভাবে একটা মেজরের কারণে পেটানো হলো, আপনারাই মনে হয় পেটালেন ওই থানার মধ্যে নিয়ে, আপনাদের কলিগরাই। কি করতে পেরেছেন? আপনাদের ভেতরে এই মান সম্মান বোধ কতদিন পরে জাগবে? আপনাদের উপরে এত বড় একটা গণহত্যা হলো, 5টা মানুষের সমাবেশ হলো না, 5টা মানুষ রাস্তায় নামলেন না রে ভাই। আমি একটা বাচ্চা ছেলে হিসেবে সেই কত বছর আগে এক ক্যাপ্টেনকে পুরো বল করে দিয়েছি, যে গল্পটা বলেছি আপনাদেরকে। আপনাদের ভিতরে এই ডিগনিটি নাই? আপনারা কি পড়াশোনা করেন নাই? আপনাদের ভিতরে কি এই বোধটুকু একবারও জাগ্রত হয় না যে এদের এই হেজিমনি কেন ওভার আস? কেন, ওয়াই? আমার উপরে গণহত্যার বিচার কবে হবে? আপনারা কেন কর্মবিরতিতে যাচ্ছেন না? কেন স্ট্রাইকে যাচ্ছেন না? মানে এই জিনিসটা তো এমন না যে আমি বানিয়ে বানিয়ে বলছি। আপনাদের কলিগদেরকে তো প্রায় 3-4 হাজার লোককে মেরে ফেলেছে। এই জীবন যদি এভাবে রাখতে চান, যদি মনে করেন যে এই জীবনটা হবে দাসের জীবন, এই জীবনটা হবে আপনার কেরানির জীবন, আপনি এভাবে ঘুরবেন বন্দুক একটা নিয়ে, যে চাইনিজ 303 নিয়ে ঘুরবেন, জীবনটা যদি এরকম হয়, দাবি তোলেন, আওয়াজ তোলেন যে আপনার ভাই, আপনার বোন, আপনার কলিগের উপরে গণহত্যার বিচার চাই, তা না হলে কোনো সার্ভিস দিব না। আমি ইন্টারমিডিয়েট পাশ করবার পরে যদি আমার এই ডিগনিটি সেন্সটুকু থাকে, আমার যদি এই অপমান বোধ থাকে, তাহলে একজন পুলিশ অফিসার হয়ে, একজন পুলিশের লোক হয়ে এই যে আপনারা মার খাচ্ছেন 2 দিন পর পর সেনাবাহিনীর অফিসারদের কাছে, বা সেনাবাহিনীরা আপনাকে যেখানে সেখানে চড়াচ্ছে, পেটাচ্ছে, আপনাদের লজ্জা লাগে না? আপনাদেরকে সেনাবাহিনীরা যেভাবে ট্রিট করে, আপনাদের কেরানির মতো, দারোয়ানের মতো মনে হয় যে এই যা তো তুই একটা বিড়ি সিগারেট নিয়ে, একটা পান নিয়ে, ঠিক ব্যাপারটা ওরকম। একটা ভিডিও দেখলাম, সেই ভিডিও থেকেই আমার বক্তব্যটা আমি শুরু করি। সেটা হলো, সেনাবাহিনীর এক মেজরের সাথে পুলিশের এক এসআই এর কোনো একটা কিছু নিয়ে বচসা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। পুলিশের সেই এসআই এর নাম খুব সম্ভবত সোহেল। তিনি সেনাবাহিনীর মেজরকে বলছেন যে আপনি এভাবে কথা বললেন কেন, আপনি আমার কাজে হস্তক্ষেপ করলেন কেন, আপনি আমার গায়ে হাত দিলেন কেন, এই ধরনের। সঙ্গে তার স্ত্রী ছিলেন। তার কিছুক্ষণ পরেই দেখা গেল সেই এসআই কে সেনাবাহিনীর বেশ কিছু জওয়ানরা এসে ধরে নিয়ে যায়, সেই থানাতে নিয়ে যায়, এবং সেই পুলিশের এসআই সোহেলকে বেধড়কভাবে পেটানো হয়। আমি আমার এই ভিডিওতে সেই পেটানোর ছবি দিলাম না, বা সেই সব জিনিসগুলোকে সংযুক্ত করলাম না, এই কারণ গৌরী টাইপের ছবি বা এই ধরনের রক্তাক্ত ছবি দেখলে যেটা হয়, ইউটিউব পুরো ভিডিওকে রেস্ট্রিক্ট করে দেয়। সে কারণে আপনারা সেটা অনলাইনে পাবেন। কিন্তু
যেই কারণে এই কথাটা বলছি সেটা হচ্ছে যে ঠিক যদি উল্টা চিত্রটা হতো, যেটা আমরা অনেকবার দেখেছি যে সেনাবাহিনীর অনেক অফিসাররা পুলিশের সাথে দুর্ব্যবহার করেছে, ধমক দিয়ে কথাবার্তা বলেছে, খুবই কমান্ড নিয়ে কথাবার্তা বলেছে, কলার ধরেছে, টেনে নিয়ে গেছে, অপমান করেছে। আচ্ছা, বাংলাদেশ পুলিশ ঠিক একইভাবে সেনাবাহিনীর কোনো অফিসারকে এভাবে শায়েস্তা করতে পারতো? উত্তর হচ্ছে কোনোভাবেই পারতো না। এর কারণ হচ্ছে সেনাবাহিনীর আধিপত্য বা হেজিমনি, যেটাকে আমরা বলি বা যেভাবেই বলি না কেন। তার মানে পুলিশ আজীবন সেনাবাহিনীর অধীনস্থ একটা কেরানির মতো চাকরি করেছে। অর্থাৎ সেনাবাহিনীর যদি একজন সামান্য লেফটেন্যান্ট কোনো ওসি বা আইজিপিকেও ধমক দেয়, তাতেও কিছু আসা যায় না, কারণ সে জলপাই রঙের পোশাকটা পরে এবং সে নিজেকে খুবই সুপিরিয়র মনে করে যে সে হচ্ছে বেস্ট এবং তার উপরে কেউ নাই। এই যে সেনাবাহিনীর এই নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ, সেরা এভাবে মনে করা, এটা আমার সাথেও একবার করেছিল। সেই বছরটা আমি বলছি না, ঘটনাটা বলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কোনো এক লং কোর্সে পরীক্ষা দিতে গেছি। পরীক্ষার হলে আমি লিখছি। সেই পরীক্ষার হলে যিনি পরীক্ষক ছিলেন তিনি একজন ক্যাপ্টেন ছিলেন। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেখানে এসেছিলেন পরিদর্শক হিসেবে, অর্থাৎ পরীক্ষার হলে যিনি থাকেন। তো পরীক্ষার হলে তিনি এত কথা বলছিলেন যে এই তোমাদের এতক্ষণ লাগে নাকি, মাত্র 20 মার্ক পেলেই পাস হয়, তারপরে এই তুমি এই জামা পরেছো কেন, এই তুমি এই শার্ট পরেছো কেন, এই তুমি এইভাবে চুল আঁচড়াচ্ছ কেন, স্মার্ট থাকতে হবে, এই ধরনের নানান কথা তিনি বলে বেড়াচ্ছেন। পরীক্ষার হলে এরকম চলা অবস্থাতে আমি তার দিকে কয়েকবার তাকালাম এবং আমার খুব বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল যে মুখ ফুটে কিছু একটা ধুম করে বলে ফেলবো এখন। পরীক্ষা দিচ্ছি কোনো একটা কারণে আমাদের যে বেঞ্চটা ছিল সে এক একটা বেঞ্চে 2 জন করে ছাত্ররা বসে। তো কোনো এক কারণে আমি ছিলাম একটা কর্নারে, লিখতে লিখতে কোনো একটা কারণে হয়তো আমি একটু মাঝামাঝি বা একটু সাইড এসে গিয়েছিলাম। তো সেই ক্যাপ্টেন অফিসার, তিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি আমাকে বলছেন, এই ছেলে তুমি বেঞ্চের মাঝখানে এসেছো কেন? তখন আমি সরি বলে আমি ডান দিকে চেপে গেছি সাথে সাথে। উনি আমাকে বললেন যে তুমি জানো না সরি দাঁড়িয়ে বলতে হয়? আমি বলি না, সরি আমি দাঁড়িয়ে বলবো না, কারণ এটা দাঁড়িয়ে বলার মতো কিচ্ছু হয়নি। আপনি আমাকে বলেছেন, আমি সিম্পলি সরি বলে ডানে চলে গেছি। এটার জন্য আমি দাঁড়াবো, ইয়েস স্যার, স্যালুট স্যার, সরি নো, আমি এখনো আর্মি অফিসার না, আমি এভাবে বলবো না। কথাটা আমি যেভাবে বলেছিলাম এখন আমি এভাবে বলছি, তখন আমি কথা এভাবে বলেছিলাম না, সরি আমি দাঁড়িয়ে বলবো না, আমি আপনাকে সরি বলেছি, আমি ডান দিকে চেপেছি। সে একদম দানবের মতো এরকম জাম করে আসলো, কাঁধে র্যাঙ্ক ক্যাপ্টেন, নিজেকে কি না কি হনু ভাবলো। তো আমি পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আজীবন আমার এই প্রাউডটা ছিল যে আমি বাংলাদেশের সবচাইতে অন্যতম শ্রেষ্ঠ একটা স্কুলে পড়েছি। এবং ইনফ্যাক্ট আমি সারা জীবন যার কাছে সবচাইতে বেশি কৃতজ্ঞ, তিনি আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন। তিনি ব্রিগেডিয়ার হয়ে অবসরে গিয়েছিলেন, ব্রিগেডিয়ার কায়সার আহমেদ। আজীবন আমি তার কাছে শিখেছি মাথা উঁচু করে বাঁচতে। তার কাছে আমি অনেক কিছু শিখেছি। তিনি স্টেজে কথা বলা শিখিয়েছেন। সুতরাং আরেকজন আর্মি অফিসারের কাছেও কিন্তু আমি জীবনের এই ডিগনিটি গুলো শিখেছি। ফলে দর্শকরা একটা জিনিস বুঝতে পারবেন, কেন গল্পটা বলছি, কেন কানেক্ট করছি, এটা একটু পরেই বুঝতে পারবেন। তো সেই আর্মি অফিসার হই হই রই রই করে আসলো, আমাকে বললো দাঁড়াও। আমি তো কোনোভাবেই দাঁড়াবো না, আমি হচ্ছি ঘাউড়ার চূড়া পাওয়ার চূড়ান্ত, আমি দাঁড়াবোই না। তিনি বললেন যে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি যেই স্কুল থেকেই পড়াশোনা করি, সেটা আমার কার্ডে লেখা আছে, আপনি এটা চেক করে নেন। আমি দাঁড়াবো না, আমি পরীক্ষা দিব, আপনি আমাকে বের করে দিয়েছিলে, বের করে দেন। তিনি আমাকে বললো যে তোমার তো আচরণ খুবই খারাপ, তুমি তো পড়ালেখা ঠিক মতো শিখোনি। আমি বলেছি আমি পড়ালেখা ঠিক মতো শিখেছি, আপনি ভদ্রতা শেখেন নাই, এই কারণে আপনার চাকরির 8 বছর পরেও আপনি ক্যাপ্টেন। উনি কথায় কথায় বলছিল আমি 8 বছর আগে চাকরিতে ঢুকেছি, হ্যান না তেন না দুনিয়ার কথাবার্তা। আমি সুযোগ পেয়েই ধুম করে তাকে মেরে দিলাম যে 8 বছর পর্যন্ত আপনি ক্যাপ্টেন, বিকজ আপনার এই অভ্যাসের কারণেই, এবং এই কুমিল্লা থেকে এখানে এসেছেন, এগুলোই করবেন আপনি আজীবন। এইটা বলার পরে সে তো প্রচন্ড ফিউরিয়াস হয়ে যায়, টান দিয়ে আমার খাতাটা নিয়ে যায় এবং একটা পর্যায়ে আমাকে বল যে এই তুমি হল থেকে বের হয়ে যাও। আমি বলছি আপনি আমাকে চেনেন না, জানেন না, তুমি করে বলছেন, এটাও আপনার খুব বাজে অভ্যাস। অপরিচিত মানুষকে আপনি করে বলবেন এবং ভদ্রতা শিখবেন। এবং আপনার মতো এইসব ঝোল খাওয়া অফিসারকে আমার চেনা আছে। এই ঝোল খাওয়া অফিসার বলার পর তার আগুন ধরে গেছে। এই ঘটনা যখন বলছি, এর মধ্যে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমার সব সময় একেবারে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি সেনাবাহিনীতে যাব। এটা আমার সব সময় আমি চাইতাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যার কারণে চাইতাম তিনি ওই যে জেনারেল ওয়াকারেরই ফ্রেন্ড, ওই একই ব্যাচের 13 ব্যাচের মেজর জিয়াউল মিল্লাত।
তিনি আমার প্রতিবেশী। তো তাকে যখন দেখতাম ছোটবেলা থেকেই মনে হতো আমি একজন আর্মি অফিসার হব, সে কারণেই মূলত এই আর্মিতে পরীক্ষা দিতে যাওয়ার আমার ইচ্ছাটা ছিল এবং গিয়েছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পরে, এই আর্মি অফিসারের সাথে এত বড় ঘটনার পরে আমি হল থেকে বের করে দিয়েছে আমাকে মোটামুটি, সেইটার পরেও আমি কিন্তু সেই রিটেন পরীক্ষাতে পাশ করি এবং যথারীতি পরবর্তী যেই প্রসিডিউর গুলো আছে সেগুলো আমি মেনটেন করি। এটা খুবই একটা আশ্চর্যের ব্যাপার ছিল যে 1 মাস পরে দেখি আমার নাম পেপারে এসছে, মানে এত ঘটনার পরেও আমাকে মানে যে পরীক্ষা বাতিল এটা করা হয়নি। কিন্তু আমার বাবা আজীবন আজীবন এই সেনাবাহিনীর ঘোর বিরোধী ছিলেন। এটা খুব সম্ভবত 75-এর পর থেকে তার হয়েছে। তিনি খুবই অপছন্দ করতেন সেনাবাহিনী এবং তিনি আমাকে বারবার বলতেন যে আমার সন্তানকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে চাই। তাকে আমি এরকম স্কুলে পড়িয়েছি, এরকম এত বড় বড় জায়গাতে পড়িয়েছি, সমস্ত টিচার রেখেছি, যা যখন যা চেয়েছে এই লেফট করার জন্য। যদিও আমার বাবার চিন্তার সাথে আমি একমত না, কিন্তু বাবা সবসময় চাইতেন যে আমি একটা স্বাধীন জীবন যাপন করি এবং একটা সম্মান নিয়ে, একটা আত্মসম্মানপূর্ণ জীবন যাপন করি, যেখানে আমি আমার কথাটা বলতে পারবো এবং আমি আমার প্রফেশনটা নিয়ে খুবই প্রাউড ফিল করব। অনেকে আমাকে ভাবতে পারেন যে আমি খুবই অ্যারোগেন্ট ছিলাম, এটা ছিলাম। নো, আমি আমার ডিগনিটিটা বজায় রেখেছি। তিনি আর্মি অফিসার হন আর তিনি প্রধানমন্ত্রী হন আর তিনি পৃথিবীর যেই হন, প্রথমে আমাকে আপনি করে সম্বোধন করতে হবে, বিকজ আমি তাকে চিনি না। একজন অপরিচিত মানুষের সাথে ব্যবহারের প্রথম নিয়মটা হচ্ছে এইটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তিনি ভদ্র ভাষাতে লো টোনে কথা বলবেন, সেটা তিনি বলেন নাই। তিনি পুরো ক্লাসের মানুষকে জ্বালিয়েছেন, কে কোন পোশাক পরেছে, কে কি করেছে সেটা করেছেন। আমি ইন্টারমিডিয়েট পাশ করবার পরে যদি আমার এই ডিগনিটি সেন্সটুকু থাকে, আমার যদি এই অপমান বোধ থাকে, তাহলে একজন পুলিশ অফিসার হয়ে, একজন পুলিশের লোক হয়ে এই যে আপনারা মার খাচ্ছেন 2 দিন পর পর সেনাবাহিনীর অফিসারদের কাছে, বা সেনাবাহিনীর আপনাকে যেখানে সেখানে চড়াচ্ছে পেটাচ্ছে, আপনাদের লজ্জা লাগে না? ইন্টারমিডিয়েট পাশ করা তো আমি একটা বাচ্চা ছেলেই ছিলাম মোটামুটি বলা যায়। তো আপনারা তো ভাই একটা সার্ভিসে আছেন, আপনাদেরকে সেনাবাহিনীরা যেভাবে ট্রিট করে, আপনাদের কেরানির মতো, দারোয়ানের মতো, মনে হয় যে এই যা তো তুই একটা বিড়ি সিগারেট নিয়ে আয়, একটা পান নিয়ে আয়, ঠিক ব্যাপারটা ওরকম। আপনাদেরকে দোকানে পাঠাচ্ছে, এই করছে সেই করছে। দেখেন, আপনাদের এই ডিগনিটির অভাব এত 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 প্রকট যে আপনাদের বাহিনীতে এত বড় গণহত্যা হয়ে গেল, আপনাদের কলিগকে খুন করলো, পেটালো, ঘরে গিয়ে ঘর পুড়িয়ে দিল, তাদের স্ত্রী সন্তানকে ঘর ছাড়া করলো, দেশ ছাড়া করলো, পুরো বাহিনীকে ব্যাসাকার করলো। আপনাদের ভেতরে আজকে কতদিন? আজকে 88 ডেজ অর 89 ডেজ 5th অগাস্টের পরে। বলেন তো, আপনাদের ভেতরে কোনো বোধ এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত কোনো পুলিশ অফিসারদের কোনো সম্মেলন দেখেছি, কোনো কর্মবিরতি দেখেছি যে আমরা এই সার্ভিস করব না যদি আমাদের উপরে হওয়া গণহত্যার বিচার না হয়? আপনাদেরকে শুধু গণহত্যা না, আপনাদেরকে রাস্তাতে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আপনাদেরকে পিটিয়েছে, জামা কাপড় খুলে নিয়েছে এবং পিটিয়ে খুন করে আপনাদেরকে ওভারব্রিজে ঝুলিয়েছে। কি করতে পেরেছেন আপনারা? আপনারা বহাল তবিয়তে এখনো মানুষকে পেটাচ্ছেন, বহাল তবিয়তে এখনো আপনারা অজ্ঞাতনামার নামে ঘুষ খাচ্ছেন, টাকা খাচ্ছেন। আপনাদেরকে এমন একটা বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে যে আপনাদের মান, অপমান বোধ, ডিগনিটি, আত্মমর্যাদা কিচ্ছু নাই। আপনাদের যে আইজিপি, সে একটিবারের জন্য আপনাদের কলিগদের উপর হওয়া গণহত্যার বিচার চেয়েছে। আমি শুনেছি সে নাকি জেনারেল ওয়াকারের এক ধরনের কেরানির মতো কাজ করেছিল এক সময়। চাঁপাইনবাবগঞ্জে সম্ভবত ওয়াকারের কোন একটা জমি আছে, সেটা দেখাশোনা করতো আপনাদের এই আইজিপি ময়নুল, এই কারণে সে আইজিপি হয়েছে। আমি শুনেছি এই কথাটা, এখনো তথ্যসূত্র নিশ্চিত না, কিন্তু কথা হচ্ছে ও তো আসলে একটা কেরানি। ও দেখেছেন না কদিন আগে বলেছে যে ছাত্রলীগ নিষিদ্ধ দল, তাকে এখানে কোন ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না। একটা পুলিশের আইজিপি এই ভাষাতে কথা বলে? আচ্ছা, আপনাদের ভেতরে ডিভাইডেশন থাকতে পারে, কেউ হয়তো বা আওয়ামী লীগ সমর্থিত হতে পারেন, বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, যেটা সেনাবাহিনীর মধ্যেও আছে, এখন তো এটা খুবই প্রকট। কিন্তু ব্যাপারটা তো দলের না, ব্যাপারটা হচ্ছে পোশাকের, ব্যাপারটা হচ্ছে র্যাঙ্কের। আপনি যে পোশাকটা পরেন, অর্থাৎ আপনার সারাটা সময় আমি যাকে সবচাইতে কাছে পেয়েছি, বা বাংলাদেশের মানুষ যাদেরকে, খারাপ হোক ভালো হোক, পুলিশ
কিন্তু এই যে আপনাদেরকে একটা রাস্তার বস্তির ছেলে হিসেবে ট্রিট করা হয়, মনে হয় যে আপনারা একটা তুচ্ছ, অপাংতেও, আপনারা কিচ্ছু না, নাথিং। আপনারা আপনারা যেন একেবারে মা বাবা ছাড়া এতিম একটা সংগঠন বা একটা বাহিনী। আপনাদেরকে যে এই যে আপনাদের এসআই এই সোহেল ছেলেটাকে এইভাবে একটা মেজরের কারণে পেটানো হলো, আপনারাই মনে হয় পেটালেন ওই থানার মধ্যে নিয়ে, আপনাদের কলিগরাই। কি করতে পেরেছেন? আপনাদের ভেতরে এই মান সম্মান বোধ কতদিন পরে জাগবে? আপনাদের উপরে এত বড় একটা গণহত্যা হলো, 5টা মানুষের সমাবেশ হলো না, 5টা মানুষ রাস্তায় নামলেন না রে ভাই। আমি একটা বাচ্চা ছেলে হিসেবে সেই কত বছর আগে এক ক্যাপ্টেনকে পুরো বল করে দিয়েছি, যে গল্পটা বলেছি আপনাদেরকে। আপনাদের ভেতরে এই ডিগনিটি নাই? আপনারা কি পড়াশোনা করেন নাই? আপনাদের ভিতরে কি এই বোধটুকু একবারও জাগ্রত হয় না যে এদের এই হেজিমনি কেন ওভার আস? কেন, ওয়াই? আমার উপরে গণহত্যার বিচার কবে হবে? আপনারা কেন কর্মবিরতিতে যাচ্ছেন না? কেন স্ট্রাইকে যাচ্ছেন না? মানে এই জিনিসটা তো এমন না যে আমি বানিয়ে বানিয়ে বলছি। আপনাদের কলিগদেরকে তো প্রায় 3-4 হাজার লোককে মেরে ফেলেছে। এই জীবন যদি এভাবে রাখতে চান, যদি মনে করেন যে এই জীবনটা হবে দাসের জীবন, এই জীবনটা হবে আপনার কেরানির জীবন, আপনি এভাবে ঘুরবেন বন্দুক একটা নিয়ে, যে চাইনিজ 303 নিয়ে ঘুরবেন, জীবনটা যদি এরকম হয়, দাবি তোলেন, আওয়াজ তোলেন যে আপনার ভাই, আপনার বোন, আপনার কলিগের উপরে গণহত্যার বিচার চাই, তা না হলে কোনো সার্ভিস দিব না, কোন পলিটিক্যাল সার্ভিস, কোন কিচ্ছু আমরা কিচ্ছু করব না। আমাদের উপরে এই সেনাবাহিনীর এই যে অত্যাচার, এই যে হেজিমনি, এটা শেষ করতে হবে। সেনাবাহিনী আলাদা বাহিনী, আমি আলাদা বাহিনী। এই ডিগনিটি, এই কথা, এই পুরো বিষয়টা তুলে ধরেন, নিজের মান সম্মানকে আপহোল্ড করেন। অনেক ধন্যবাদ।